so far. Thank you. ভারতের চূড়ান্ত সর্বনাশ করতে ভারত বিরোধী শক্তিরা কি এবারে প্রচন্ড রকমের মরিয়া হয়ে উঠেছে? গতকাল সন্ধ্যায় লন্ডনের রাস্তায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করজির উপর যে প্রাণঘাতী হামলার চেষ্টা করা হলো, তারপর থেকে এই প্রশ্নটা কিন্তু আরো জোরদার হয়ে উঠেছে। আসলে গতকাল যেটা ঘটেছে, লন্ডনের চাথাম স্ট্রিট এলাকা, সেখানে একটা গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন এস জয়শঙ্করজি। এবং তিনি যখন বৈঠক করছিলেন, বাইরে দেখতেই পাচ্ছেন খালিস্তানপন্থী যারা রয়েছেন, খালিস্তানিরা, তারা কিন্তু সেখানে প্রোটেস্ট করছিলেন। এরপর যখন বৈঠক শেষে তিনি সেখান থেকে বেরোতে যাচ্ছেন, একদম হঠাৎ করেই এক ভারতের পতাকা নিয়ে সামনে চলে আসে এবং তাকে যখন ওইভাবে আটকানো হচ্ছে, তখন সেই ভারতের পতাকা ছিঁড়ে সেখানে একটা 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 chaos তৈরি করার চেষ্টা করা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা নিয়ে এত তীব্র উত্তেজনা ছড়াচ্ছে কেন? ইন্টারন্যাশনাল মিডিয়া, ন্যাশনাল মিডিয়ায় এত চর্চা হচ্ছে কেন? আসলে ভারতে রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য এই খালিস্তানিদের মাথায় করে এতদিন রেখে দেওয়া হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদী ২০১৪ সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই খালিস্তানিদের বোলবোলাও কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই খালিস্তানিরা ধীরে ধীরে দেশ ছেড়ে ৩টে দেশ, কানাডা, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া, এই ৩টে জায়গায় গিয়ে ঘাঁটি গাড়ছে এবং ভারত বিরোধী যারা শক্তি রয়েছে, জর্জ সোরসের মতো লোক, তাদের সঙ্গে এরা কন্ট্যাক্টে থাকছে। এবং এরা যে কাজটা করছে, এদের কাছ থেকে টাকাটা তুলে বিভিন্ন চ্যারিটির নামে বিভিন্ন এনজিওকে এরা ফান্ডিং করছে। আর সেই ফান্ডিং এর টাকায় ভারতবর্ষের অভ্যন্তরে টুকরে টুকরে গ্যাং যারা আছে, তারা ভারত বিরোধী শক্তি, ভারতকে টুকরো টুকরো করে ফেলার পরিকল্পনা করে যাচ্ছে। এবং আপনারা দেখবেন কৃষক বিদ্রোহের নামে যে রাষ্ট্রবিরোধী একটা আন্দোলন করার চেষ্টা করা হচ্ছে, এরকম বিভিন্ন রকম কার্যকলাপ, এমনকি সরাসরি নির্বাচনের কাজে এরা ইন্টারফেয়ার করছে। এবং এবং ভারতে এমন একটা সরকার তৈরি করতে চাইছে যারা বেসিক্যালি মেরুদণ্ডহীন হবে, পঙ্গু হবে এবং এই যে বৈদেশিক শক্তি রয়েছে জর্জ সোরসের মতো, তাদের কথায় উঠবোস করবে, এমন একটা রাজনৈতিক জায়গা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার প্রথম থেকেই একদম তাদের টার্গেট ঠিক করে নিয়েছে যে রাজনৈতিকভাবে কি হবে আমরা জানি না, কিন্তু এই খালিস্তানি যারা ভারতের ক্ষতি করতে চায়, ভারতের সর্বনাশ করতে চায় এবং এই ধরনের টুকরে টুকরে যারা গ্যাং আছে, তাদের কাউকে রেয়াত করা হবে না। এবং এই জায়গা থেকে কিন্তু ভারতের সঙ্গে কানাডার প্রচন্ড রকম টাসেল বাড়ে এবং তাদের তখন জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সে কিন্তু ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করে, কেননা তার সরকারটা ততদিনে খালিস্তানিরা গিয়ে যেভাবে কানাডার দখলটা করে নিয়েছে, কানাডাতে যেভাবে তাদের ভোট ব্যাংক বাড়িয়ে নিয়েছে, এই খালিস্তানিদের উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়েছিল। কিন্তু সেই কানাডার চাপের কাছে, ওরকম একটা শক্তিশালী দেশ, তাদের চাপের কাছে কিন্তু ভারত কিছুতেই মাথা নোয়ায়নি। উল্টে পাল্টা কূটনৈতিক চাল তারা দিয়ে গেছে, কূটনৈতিক গেম খেলে গেছে। এবং কানাডাতে কি হয়েছে আপনারা অবস্থানটা দেখেছেন। সেখানে কিন্তু জাস্টিন ট্রুডোকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছে এবং আগামী যে নির্বাচন আসছে, সেখানে জাস্টিন ট্রুডোর দল কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে খালিস্তানিরা সেখানে বুঝতে পারছে যে তারা সেখানে খুব বেশি কিছু করতে পারবে না এবং ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় এসে যাওয়ার পরে সেই খালিস্তানিদের উপর, কানাডিয়ান খালিস্তানিদের উপর কিন্তু রীতিমতো চাপ বাড়ছে। আর ভারত এর পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, এই ৩টে দেশকেই দীর্ঘদিন ধরে বার্তা দিয়ে আসছে যে এই খালিস্তানিরা, এরা আসলে জঙ্গি সংগঠনের লোক। এদেরকে কিছুতেই রিয়াত করো না, এদের কিছুতেই শেল্টার দিও না, এদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নাও, প্রয়োজনে আমাদের সঙ্গে এদেরকে এদেরকে হস্তান্তরের ব্যবস্থা করো, বাকিটা আমরা সামলে নেব। কিন্তু যদি এদেরকে কোনো রকম তোমরা এদের প্ররোচনায় পা দাও, এদেরকে শেল্টার দাও, আল্টিমেটলি কিন্তু তোমাদের দেশেও একদিন প্রবলেম হবে। কিন্তু সেখানেও বিভিন্ন রকম রাজনৈতিক কুটকচালি আছে, যে কারণে এই দেশগুলো সেই জায়গাটা করতে পারছে না। কিন্তু কানাডার যে রাজনৈতিক অবস্থাটা হয়েছে, যে কূটনৈতিক অবস্থাটা হয়েছে এবং কানাডা যেভাবে গোটা বিশ্বের সামনে কার্যত একঘরে হয়ে গেছে এই খালিস্তান পন্থীদের জন্য, সেই জন্য কিন্তু ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার ঘুম ভেঙেছে। এবং এই খালিস্তানিরাও কিন্তু ক্রমশ বুঝতে পারছে যে নরেন্দ্র মোদী সরকার যে কাজটা করছে, তারা ধীরে ধীরে কিন্তু সাফ হয়ে যাবে। কেননা নরেন্দ্র মোদী সরকারের স্ট্র্যাটেজিটা খুব ক্লিয়ার। এই খালিস্তানিদের যদি বিদেশের মাটিতেই ব্লক না করা যায়, ভারত বিরোধী যে ফান্ডিং গুলো এরা তুলছে এবং ভারতবর্ষের বিভিন্ন এনজিওতে পাঠাচ্ছে, সেই জায়গাটায় যদি আটকানো না যায়, তাহলে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা সবসময় প্রবলেমের মধ্যে থাকবে। ভারতের মধ্যে যেটা আছে সেটা তো আমরা আটকে নেবো, কিন্তু বৈদেশিক নীতি, কূটনৈতিক চাল, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট রোল এখন প্লে করতে হবে এবং এদেরকে সেখানেই কিন্তু ব্লকেজটা করে দিতে হবে। কানাডাতে এটা সাকসেসফুল হওয়ার পর এবার দুটো দেশ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া,
সেটা কিন্তু মেন টার্গেটে আছে। যেখানে মেন খালিস্তানিরা আছে সেখানেও তাদেরকে কার্যত ব্লকিংটা করে দিতে হবে। আর এই খালিস্তানিরাও বুঝতে পারছে যে এই জায়গাটা যদি হয় তাহলে তাদের অবস্থা রীতিমতো করুণ হয়ে যাবে। বিশেষ করে ভারতের ওই কৃষক আন্দোলনের নামে যেসব ফান্ডিং-টান্ডিং করছে এবং আলাদা করে পাঞ্জাবকে ভারতবর্ষ থেকে বার করে দিয়ে একটা আলাদা খালিস্তানি রাষ্ট্র করার যে চেষ্টা হচ্ছে, ভারতকে ভাগ করার যে চেষ্টা করছে, পাঞ্জাবটা ভাঙতে পারলে ওইখানে ভারতের গলার জায়গাটা অনেকটা সরু হয়ে যাবে এবং সেই জায়গা থেকে কিন্তু আল্টিমেটলি কাশ্মীরটাকে আলাদা করা, পাকিস্তানের দিকে যাওয়া, যে কারণে তারা ফান্ডিংটা পায় এই জায়গাটায় তারা সাকসেসফুল হবে। এইটা নিয়েই মেন কিন্তু মনস্তাত্ত্বিক গেম চলছে। এবার কানাডাতে যেহেতু খালিস্তানিরা এইভাবে একঘরে হয়ে গেছে, সেখানে তাদের সাপ্পা স্যুপ হয়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকে এবার ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেও যে একই জিনিস হবে এবং জয়শঙ্করজি সেখানে গেছেন, মানে সেখানে কিন্তু রিয়েলি অ্যাক্টিভেটেড কিছু কাজ হতে চলেছে। এটা তারা বুঝতে গেছে। সেই জন্যই কি হামলাটা হলো? সেই জন্যই কি এইভাবে ভারতের পতাকা ছিঁড়ে বিদেশের মাটিতে তারা প্রতিবাদের নামে একটা chaos তৈরি করার চেষ্টা করলো? এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। আসলে মেন প্রবলেম যেটা হয়েছে, ভারত বিরোধী শক্তি যারা ছিল তারা এতদিন কিন্তু ভারতবর্ষ থেকে প্রচুর ফেসিলিটি কামিয়েছে। কেননা যে রাজনৈতিক শক্তিগুলো এতদিন ভারতবর্ষ চালিয়েছে তারা কিন্তু এদের সঙ্গে সবসময় অ্যালিতে ছিল। ফলে মেন এদের যে বিজনেসের সোর্স ছিল সেটা হচ্ছে অস্ত্র ব্যবসার নামে ভারতবর্ষের টাকাটাকে লুট করা। এতে কি হবে? ভারতের ইকোনমির একটা বড় পার্ট কিন্তু বিদেশে চলে যাবে এবং ভারতবর্ষ গরিব দেশ হিসেবেই থেকে যাবে। এবং সবথেকে বড় কথা, ভারতের মেরুদণ্ডটা, কোমরটা কিন্তু ভেঙে দেওয়া যাবে। ভারত নিজে কোনোদিন ডেভেলপড কান্ট্রিতে আসতে পারবে না। ফলে বিদেশের উপর তাদেরকে ডিপেন্ডেন্সি থাকতেই হবে। আর এই জায়গাতে এই শক্তিগুলো যেটা করবে, এরা কিন্তু পাকিস্তান বা এই ধরনের যে দেশগুলো রয়েছে যারা ভারতের সঙ্গে সরাসরি পায়ে পা দিয়ে যুদ্ধ করে, যারা দেনার দায়ে ডুবে আছে, তাদেরকে ফ্রিতে কিছু অস্ত্র সাপ্লাই করে দেবে। ফলে এই অস্ত্র ব্যবসা দিয়ে একটা বিশাল পরিমাণ তাদের ইনকাম হবে। আর এই জায়গাটায় ভারতের যে রাজনৈতিক শক্তিগুলো ক্ষমতায় ছিল তারা বাধা সৃষ্টি করেনি বা সেটাকে আটকাবার চেষ্টা করেনি। তার কারণ হচ্ছে এখানে কোটি, কোটি টাকার কাটমানির ব্যাপার ছিল। যে টাকাটা এরা চাইছিল তাদের থেকেও বেশি টাকার ডিল ভারত সরকারের তরফ থেকে এদেরকে করে দেওয়া হচ্ছিল এবং সেখান থেকে একটা বড় পার্সেন্টেজ, বড় মুনাফা এদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছিল, যে কারণেই এদের সুইস ব্যাংকের অ্যাকাউন্ট এত ফুলে ফেঁপে উঠছিল। কিন্তু নরেন্দ্র মোদী সরকার আসার পর যে কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ করেছেন সেটা হচ্ছে এই যে বিদেশ থেকে অস্ত্র কেনা, এই জায়গাটাকে লিমিটেড করতে হবে। উল্টে আমরা ইমিডিয়েটলি তৈরি করতে পারবো না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে সময় লাগবে। সুতরাং সেই সময়টা অবধি আমরা বিদেশ থেকে অস্ত্র কিনবো, কিন্তু অস্ত্রের পাশাপাশি আমাদের টেকনোলজিটাও দিতে হবে। কেননা টেকনোলজি পেলে আমরা নিজের দেশীয় টেকনোলজিতে সেই অস্ত্রগুলো তৈরি করতে পারবো। তাহলে দুটো জিনিস হবে, এক, বিদেশের উপর আমাদের ডিপেন্ডেন্সি কম হবে এবং সেখানে আমাদের অর্থ ভান্ডারের যে একটা বিশাল পরিমাণ টাকা সেখানে চলে যায় সেইটাকে আমরা আটকাতে পারবো। ২, আমরাই যদি এগুলোকে ডেভেলপ করতে পারি, যুদ্ধের সময়ে আমাদের যেরকম কারোর উপর ডিপেন্ডেন্সি থাকছে না, যুদ্ধ তো সবসময় ভারতের সঙ্গে হবে না। বাকি সময়ে কিন্তু আমরা এই অস্ত্রগুলো অন্যান্য দেশে বিক্রি করতে পারবো, যেখান থেকে আমরা এক্সট্রা ফান্ডিংটা পাবো, যেখান থেকে ভারতের অর্থনীতি স্ট্রং হবে। এবং এই স্ট্র্যাটেজির ফলে সত্যিই ভারতের ইকোনমি কিন্তু খুব স্ট্রং হচ্ছে। ভারতের ইকোনমি এখন যে জায়গায় চলে এসছে, কেউ কোনোদিন ভাবতেই পারেনি ভারতবর্ষ এই জায়গাটায় আসবে। এবং আগামী দিনে ভারতবর্ষ যে পদক্ষেপে এগোচ্ছে সেখানে বিশ্বের ৩য় শক্তিশালী ওই ইকোনমি হিসেবে ভারতবর্ষ উঠে আসার চান্স হচ্ছে। আর এই কারণেই কিন্তু ভারতের গুরুত্ব সারা বিশ্বের কাছে বাড়ছে। ফলে ভারতের মধ্যে থেকে যারা কাটমানিটা খাচ্ছিল তাদের পকেটে কাটমানিটা ঢুকছে না। আবার বিদেশ থেকে যারা এই অস্ত্র ব্যবসা করে ফুলে ফেঁপে ঢোল হচ্ছিল তাদেরও সেই অস্ত্র ব্যবসা আটকে থাকছে। এই দুজনের একটা সম্মিলিত প্রয়াস হচ্ছে এখন যে করে হোক ভারতবর্ষের মধ্যে আবারও ডিস্টারবেন্সটা ক্রিয়েট করা। সেটা ইলেকশনে ফান্ডিং এর মাধ্যমে হোক, এই বিভিন্ন এনজিও গুলোকে ফান্ডিং করে কৃষক টিদ্রোহের নামে মানুষের সেন্টিমেন্টকে জাগিয়ে সেখানে একটা chaos তৈরি করার চেষ্টা করা হোক। যেভাবেই হোক নরেন্দ্র মোদী সরকারকে উইক করতে হবে, তাদেরকে ফেলতে হবে। তবেই কিন্তু আবারও সেই পুরনো যে সিস্টেমটা চলছিল যেখান থেকে কোটি, কোটি টাকার শুধু লোটা হবে, তাতে ভারতবর্ষের ক্ষতি হবে হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের ব্যক্তিগত মুনাফা হবে, সেই সিস্টেমটাই ব্যাক করে যেতে হবে। আর সেই জায়গাটায় আটকে যাওয়ার ফলেই কিন্তু এবার এই ধরনের একটা চেষ্টা চলছে। এবং সবথেকে বড় কথা, যারা ভারত বিরোধী শক্তি ছিল একে নির্বাচনে তাদের সবার পরাজয় হচ্ছে, সবার ভরাডুবি হচ্ছে। ২০২৪ ৪ঠা জুনের পর তারা যেরকম তেড়ে ফুলে উঠেছিল তারা কিন্তু আস্তে সবাই ঘরে ঢুকে যাচ্ছে এবং একের পর এক রথী মহারথী তারা কিন্তু রাজনৈতিক ময়দান থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। কেননা ভারতবাসীরা জাগছে, ভারতবাসীরা বুঝতে পারছে যে আল্টিমেটলি কি হচ্ছে। আর তাই
তাই এবার একটা চড়া বার্তা দিতে আমরা এখনো হাল ছাড়িনি, আমরা এখনো ভারতের ক্ষতি করতে চাই এবং ভারতের সর্বনাশ করে দেব। সেই জন্য কি লন্ডনে এরকম হাই প্রোফাইল বৈঠকের মাঝখানেও জয়শঙ্করজির উপর এই অ্যাটাকের চেষ্টা হলো? সেই প্রশ্নটা উঠে যাচ্ছে। কিন্তু তার থেকেও যেটা বড় প্রশ্ন উঠছে যে ভারতবর্ষ যে কথাটা এতদিন ধরে বলে আসছিল কানাডা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে, সেই জায়গাটায় কানাডা হাতে গরম তারা কিন্তু প্রমাণ পেয়ে গেছে এবং ইংল্যান্ডেও কিন্তু প্রচন্ড রকমের chaos তৈরি হয়ে গেছে। ফলে ভারতের কথা শুনে এই বৈঠকগুলোতে সাড়া দিয়ে তারা কি আল্টিমেটলি এই খালিস্তানিদের বিদেশের মাটিতেই ব্লক করে দেবে এবং আল্টিমেটলি ভারত বিরোধী শক্তিগুলো দেশের বাইরেই যখন আটকে যাবে, ভারতের মধ্যে থাকা ভারত বিরোধী শক্তিগুলো আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই যে পরিকল্পনাটা হয়েছে, সেই জায়গাটা কি শেষ পর্যন্ত সফল হবে? লাখ টাকার প্রশ্ন। কিন্তু যেভাবে এরা কালকে অ্যাটাক করার চেষ্টা করলো, বহু আশঙ্কা কিন্তু আগামী দিনে বাড়িয়ে দিচ্ছে এবং ভারতবর্ষকে আরো নতুন করে জ্বালাবার একটা চেষ্টা, শেষ মরিয়া চেষ্টা যে হবে, সেই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন খালিস্তানিদের এইভাবে লন্ডনের রাস্তায় জয়শঙ্করজির উপর আক্রমণ, ভারতের পতাকা ছেঁড়া এবং ভারত বিরোধী শক্তিকে এইভাবে ভারতবর্ষে আবার আবার নতুন করে জাগিয়ে দেওয়ার চেষ্টা করা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।